জগন্নাথ সব পারে না, আলোতে তার ঠুঁটো হাত ঠুঁটো পা ফলে না। অথচ আলো নামতে থাকে দেওয়ালে, আলোয় টলমল করে সহবাস, কি দারুণ নিদারুণ। বাবার জামার বোতাম ছিঁড়ে গড়িয়ে চলে, মা শুধু ঠুঁটো বলে। জগন্নাথ দেওয়ালে ঝুলে তাই, দেওয়ালে তো তাকে কান পাততে না। এইভাবে আমার টুকরো টুকরো ইচ্ছা টুকরো টুকরো কবিতা হয়ে ওঠে, যা এতদিন সর্বসমক্ষে বা অনেকের সামনে তুলে ধরতে পারিনি। আজ এই সুযোগ দিয়েছে স্বপ্ন সন্ধানী পরিবার। এই পরিবারকে আমার নমস্কার। সমস্ত সদস্যদেরকে এবং যারা এই মুহূর্তে আমাকে এতক্ষণ সহ্য করছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আগে সময় এরপরও জানেন আমি কবিতা লিখি। এত কিছু ঘটে যায় সংসারে, সংসারের বাহিরে, চার দেওয়ালের মধ্যে, চার দেওয়ালের বাহিরে, সবসময় কিছু না কিছু ঘটতে থাকে। এর মাঝখানেও আমি কবিতা লিখি, কারণ কবিতা আমার থেকে আলাদা নয়। কবিতা আমার লোম গিলেছে, প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করেছি। আর আমি অনুভব করেছি শুধু লোম নয়, আমার উস্কো খুস্কো খুলি সমেত আমি কোনো এককালে সেটার এই কবিতার কাছে সমর্পণ করে রেখেছি, যা থেকে আমার বিস্তার নেই। এবং আমি সহজ সাবলীল দু একটি কবিতা লিখতে পারি। ঘাসের মর্ম ও করুণ এই কবিতার নাম দিয়েছি। আমি কখনো পালক ফেরি করতে পারি না, যেমনটা পারে কোনো সাধু। আমি তো মানদণ্ড বিক্রি করি না, কেননা কোনো সজীবতা নেই আমার ছাদের। পলেস্তারা খসে পড়লেও শুধু অদ্ভুত স্বর, শুধু কঙ্কন শুনি অক্ষরের। কবিতা আমার লোম গিলে নেয়, সমস্ত ত্বক আর উস্কো খুস্কো খুলি। এক অভেদ আর ভ্রাতৃত্ব খুঁজতে গিয়ে আমার মাটি উপড়ে ফেলেছিল বাবা। সেদিন থেকে আমার কবিতার কোনো মাটিও নেই। এই মাটি নেই থেকেই আমার আভ্যন্তরীণ মানস জগতে একটি খেলা ক্রমশ গজিয়ে উঠতে থাকে। আর আমি আয়নার সামনে দাঁড়াই আর নিজেকে চেনার চেষ্টা করি। আমি চেনার চেষ্টা করি আমার চোখের নিচে যে কালো খাদ জমে থাকে, যুগের পর যুগ ধরে এতদিন জমে ছিল। অদ্ভুতভাবে আমি সেগুলোকে এড়িয়ে গেছি এতদিন, কিন্তু সেগুলো আজও আছে। খুঁজে দেখলে তার সবটা আছে, সমস্ত অতীত আছে এবং সমস্ত ভবিষ্যৎ নিয়ন্ত্রণকারী সেই শক্তিটুকুও আছে সেখানে। আমি লিখে ফেলি, আমার এক বিলাসিতা ছিল, চোখের নিচে অস্পষ্ট জীর্ণ খাদ, হাড় ভাঙা রোদ, মারণ শ্লীলতা ও ভয়াবহ হাহাকার ছিল। তুলে নিয়েছে বাবা কোনো এক রাতে ঘাসের মর্ম ও করুণ। সেই থেকে শুধু ফাঁসি গুনি আর প্রলাপ নিয়েছি প্রেমিকার। ছোট্ট শরীর গড়িয়ে গেছে সেই কবে মাংসের পুটুলি। সুতোও তো সব অনাহার ক্লিষ্ট হয়েছিল এতদিন, আর চোখের পাতা বিক্রিওয়ালাও পাগড়ি থেকে নামিয়ে রেখেছে ঘুম। সন্ন্যাসীর ভাষায় আমি কোনো মাটি পাই না। আমি চুড়ি থেকে অভ্রের গন্ধ পাই। আমাকে সূর্যের গোলার্ধ থেকে কেউ গোলাপি দেয়নি, আমাকে কেউ ভালো তো বাসেনি। অমিত দা ধন্যবাদ। আরিফ এসেছো, অঞ্জু, মোশারফ দা, সঞ্চিতা, রোহিত, প্রতিভা, বসাক, সাগর, প্রতিভাদি, দোয়েল, কার্তিক, তোমাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি আমার আরও একটি কবিতা পড়ছি। আমার ভালো লাগা ছিল স্বপ্ন দেখাতে। আলোতে ছিল রাঙা হওয়ার স্বাদ। স্বচ্ছ একটা নদীও ছিল দক্ষিণ টোবে, তাতে স্বপ্ন দিতাম রোজ, আর রোজ ধরত কোজাগরি তাতে। একটা ভরন্ত জোয়ার ছিল কবজিতে, একটা বিছানাপত্তর ছিল, পক্ষী বৃত্তান্ত লিখেছি কতদিন, কতদিন আদর রেখেছি যৌনতায়।
ছাত্রছাত্রীরা তাতে শালক সংশ্লেষ দিয়েছে, আর সারি সারি হিত বাক্য। আমার মেঠো জমিতে অফসলি বারোবাসাও ফলেছে কতদিন, কতদিন জল ঝড়ে টাইফয়েড মেপেছি, করুণ বাংলা মেলে ধরেছি হাওয়ায়। জানেন, এইসব কবিতা লিখতে লিখতে এক এক সময় আমার মনে হয় আমার পা মাটির উপর থেকে খানিকটা উঁচুতে চলে গেছে, এবং মাথার উপরে যে ঘনীভূত মেঘ আমি এতকাল দেখে এসেছি আমার পরিচিত নয়। পরিচিত কি করে হতে পারে বলুন তো? যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অন্যের দ্বারা চালিত হয়েছে, অন্যের ভাবনা দ্বারা চালিত হয়েছে, অন্যের শব্দ দ্বারা চালিত হয়েছে। পরিবেশ, চমৎকার একটা পরিবেশের মধ্যে আমরা মানুষ হই। সাহিত্য বিনোদনের সামগ্রী হয়ে উঠছে। কত আশ্চর্যভাবে আমাদেরকে চেনানো হয় দেশ। আমি অবোধ, আমি কিচ্ছু বুঝি না। আমি লাইব্রেরি খুঁজতে যাই, লাইব্রেরির ভেতরে বইগুলো আঁকড়ে আঁকড়ে ধরতে চাই কোন বইটাতে আমার দেশ আছে। আমি হাতে পাই বঙ্কিম। জানেন, অদ্ভুত কথা বলেছেন বঙ্কিম। বলেছেন, এই দেশকে, এই দেশটি কে? এই দেশকে তুমি কোথায় ধরতে চাইছো? দেশ তো মা। অদ্ভুত কথা না? দেশ আমাদের মা হয়ে যায়, হতেই পারে। তিনি বলেন, বন্দে মা তরম, মা তোমার বন্দনা করি। ভালো কথা। রবিবাবু আসলেন, রবিবাবু এসে বললেন, মাটি, মা সবই তো দেশ। তিনি একের পর এক গান গাইছেন আর আমাদেরকে চিনিয়ে দিয়ে যাচ্ছেন দেশ কিরকম ভাবে হতে পারে, দেশের গঠন কিরকম হতে পারে, দেশের আকাশ কিরকম হতে পারে। ভালো কথা। হঠাৎ আরো একজন বাবু আসলেন, আমার অত্যন্ত প্রিয় লেখক। তিনি বললেন, দেশ মাটিও না, দেশ হচ্ছে মানুষ। মানুষকে চেনো তুমি, দেশকে তোমার চেনা হয়ে যাবে, দেশকে খোঁজা হয়ে যাবে। কত অদ্ভুত, তাই না বলুন? এক একজনের দৃষ্টিকোণ থেকে এক একজন দেশকে এক এক রকম ভাবে দেখছে, তাহলে আমি কেন একই রকম ভাবে দেখব? আমি দেশকে দেখতে চাইলাম আমার মতো করে। এই যে ধর্মটা কি? ধর্ম হচ্ছে যা মানুষ ধারণ করে। দেশকেও তো মানুষ ধারণ করে, তাই না? একে ধারণ করে এবং নিজের মতো করে উপযুক্ত করে তোলে। তো দেশ কেন মাটি হবে, দেশ কেন মানুষ হবে, দেশ কেন মা হবে? এটা একটা শুধুমাত্র ধারণা। এই ধারণাকে যখন আমি আমার ভেতরে নিয়ে আমার রক্তগুলো বলে ওঠে, স্লোগান চাই তোমার, মিছিল চাই। কোথায় দেশ? দেশ মানে কি বিপ্লব? শুধুই বিপ্লব? আপনি বলুন যে আমাদের এই যে আমরা যে মহান দেশকে একটি ইঙ্গিতে তুলে ধরি, একটি আবিধানিক অর্থ দিয়ে তুলে ধরি, একটি মানচিত্রের মধ্যে তুলে ধরি, সেই দেশকে সেই সামান্য অংশটিতেই আটকে আছে। সূর্য এত বিশাল, তার আলো যুগ যুগ ধরে আমাদেরকে আলোকিত করছে না। তার বিনিময়ে সূর্য কি চায়? আমাদের কাছ থেকে সূর্যব্রত চাই। যদি আমি তার দিকে একবার প্রণাম না দিই, শ্রদ্ধাঞ্জলি না দিই, সূর্য আমাদেরকে আলো দেবে না? দেবে। সে এত বেশি মহান, এত বেশি উঁচু, আমরা তার কাছে খুবই নগণ্য। আমরা সামান্য। আমাদের পুজো কেন? আমাদের দয়া দাক্ষিণ্যও তার প্রয়োজন নেই। দেশও এরকম। দেশ যদি মা হয়, দেশ যদি একটা মাটি হয়, শুধুই মাটি, মানুষ, মা, এই সব কিছু হয়ে থাকে, তাহলে ওরা নিশ্চয়ই কিছু না কিছু চেয়েছে, এবং সেই সব চাইতে গিয়ে দেখা গেছে আমার বাড়িতে আমার মা থালা ভর্তি ভাত রেঁধেছে, সাজিয়ে রেখেছে। আমি সামনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি আর মা থালাতে করে ভাত বসে আছে, ডাক দিয়ে বলল, খেয়ে যা। আমি বললাম, মাকে খুঁজতে যাচ্ছি। এক মা হয়ে আরেক মাকে খুঁজতে যেতে বাধা দিও না। আমি চলে গেছি, মা বসেছিল, আমি চলে গেছি, তারপর ফিরে এসেছি সংবাদ হয়ে, শহীদ সংবাদ। কত অদ্ভুত বলুন! সেই সংবাদ পেয়ে আমার মার রুট
কচি ধরেনি সেদিন খাওয়াতে। আর অদ্ভুতভাবে এই দৃশ্যকে দেখার পর আমি পাশে দাঁড়িয়ে কবিতা লিখেছি। আমি সেই যে শহীদ হলাম একটু আগে, আর আমি সেই যে কবিতা লিখছি, মায়ের কথা লিখছি। তারপর আমি একটি কবিতা লিখি যার কোনো নাম দেওয়া হয়নি। একটি বিশাল বড় সিরিজ লেখা হয়েছে, কিন্তু একটিও নাম দেওয়া হয়নি। আমি তার কিছু সংখ্যক অংশ শুধুমাত্র বলবো। এর কারণ পুরো কবিতা থেকে আজ যখন আমি বাছাই করছি যে আমার কবিতা আমি পাঠ করব বলে আজ আসবো, তার জন্য যখন বাছাই করছি, অদ্ভুতভাবে আমার খারাপ লেগে যাচ্ছে কিছু জায়গা। এমন কিছু কথা আমি বলেছি অথবা হয়তো বলে ফেলবো যা আমার আত্মীয় পরিজন শুনেও অসম্ভবভাবে অবাক হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলছি, এই কথাগুলির মধ্যে আমি নেই। কেননা যে মানুষটি কবিতা লিখেছিল, যে মানুষটি কবিতাটি লেখার সময় প্রেক্ষাপট তৈরি হয়েছিল তার মস্তিষ্কের ভেতরে, এবং কোনো এক আবেগী স্রোত তার মনের ভেতর দিয়ে একটা সুন্দর নরম হাওয়া বইয়ে দিয়েছিল, সেই মানুষটি আর আজ যে মানুষটি কবিতা পাঠ করছে, এই দুয়ের মধ্যে একটা ভয়ঙ্কর তফাৎ আছে, একটা ভীষণ বিচ্ছেদ আছে। আমি সেই মানুষ নই। আমি আমার দৃষ্টিকোণ থেকে সেই সব কবিতা থেকে শুধু বাছাই করা কিছু কিছু অংশ পাঠ করছি আজ। আমি এই দেশ সম্পর্কীয় কিছু অংশ পাঠ করব এখন, এবং এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে দেশ, স্লোগান, মিছিল এর বাইরে যেন এতকাল কিছুই বোঝেনি। এবং সন্ন্যাসী পর্যন্ত, সন্ন্যাসী ঠাকুর যাদের আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, ঘটি নিয়ে জল নিয়ে যায়, সাধনা করে এবং এই পৃথিবীকে শস্য শ্যামলায় পরিপূর্ণ করার আশীর্বাদ দিয়ে যায়, সেই সন্ন্যাসী ঠাকুর পর্যন্ত বইয়ের পাতা উল্টায় এবং তিনিও দেখতে পান স্লোগানের পর স্লোগান। কবিতাটি শুরু করছি। এই আকাশে দেশের দৃষ্টি, শখ আর সাবেকি মিছিল ভাসে। অদ্ভুত এই হাত টেনে নেওয়া, অদ্ভুত এই আকাশের নিচে দাঁড়িয়ে থাকা আলোর রকমারি। কবি হাসেন, কবি কাঁদেন, কবি জন্ম নেন, কবি মারা যান। হৃদয় শুধু যুদ্ধের জন্য তুলে রাখো, হৃদয় শুধু ভঙ্গুর শীতরক্ষীর জন্য। আলোর কাঁপন থেকে তুলে নিচ্ছে পুরো ডাস, সূর্য শীতল বড়ি। পুরোটা নিমজ্জিত হলে তোমাকে মিছিল শেখাবে জরুর। হুজুর, এই প্রস্তাবিত নদী, এই সবুভুক্ষ আহত মেঝে, ছড়ানো দেশ আর দেশের বাহিরে ছড়ানো আকাশ, সবেতে নক্ষত্র জলে জ্বালায় মিছিল বিষ, পোড়ায় আর্ত কাফন। এরপর আমি এক রাতের মধ্যে ভেসে যাই। এক রাত যেটা বাস্তবে হয়তো বা নেই, কিন্তু তার ব্যঞ্জনা আমার রক্তে, আমার ঘাম বিন্দুতে মিশে থাকে। এ এক নিশ্চয়